আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে ছিলেন রাকিবুল ইসলাম। জি স্যার। আজকে ক্লাস কেমন লাগলো? স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যদিও আমি একটু আজকে লেট করে জয়েন করছি। আচ্ছা, আচ্ছা। আসলে আমি টিচার হিসেবে সবসময় টাইম মেইনটেইন করে করার চেষ্টা করি। আর সমস্যা থাকতেই পারে, আমারও থাকতে পারে, সমস্যা নেই। তবে পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব আমরা যথাসময়ে আসার। তিথি রয় বোন আমার, আজকে ক্লাসটা কেমন লাগলো? স্যার ভালো লেগেছে। যা বলেছি যদি তার পিডিএফ দিয়ে দেই এবং ভিডিও ক্লাসটাও দিয়ে দেই, বাসায় প্র্যাকটিস করে পারবেন না সবকিছু নিতে? জি স্যার, পারবো। রোমান ভাইয়া, আমার ভাইটা কোথায়? জি আপনি স্যার, বুঝতে ইনশাল্লাহ পারবো, ভালো বলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আজিজুল হক পারভেজ বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি। মার্শাল্লাহ, আরেকজনকে প্রশ্ন করব। রোমান ভাই কোথায় আপনি? আসসালামু আলাইকুম স্যার, আছি ওয়ালাই স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। ওকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি কোর্সের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। যে প্রশ্নের থিওরিক্যাল যে সমাধান রয়েছে এটা আমরা কিছুক্ষণ পরে যাব। তার আগে আমরা কিছু প্র্যাকটিক্যাল খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডিসকাস করে নেই। তো প্রথমে মাইক্রোসফট এক্সেল ওপেন করতেছি। আমরা গত ক্লাসে মাইক্রোসফট এক্সেল এর কিছু বিষয় আলোচনা করেছিলাম, যার মধ্যে ছিল মাইক্রোসফট এক্সেল এর ফিল্ডটাকে কত ভাগে ভাগ করা হয় এবং মাইক্রোসফট এক্সেল পরিচিতি। আর তাছাড়া আমরা এখানে কিভাবে সামের কাজ করতে হয়, ম্যাক্সের কাজ করতে হয়, মিনের কাজ করতে হয়, তারপর বিয়োগ গুণ ভাগের কাজ করতে হয় এবং আদার্স বিস্তারিত বিভিন্ন হিসাব নিকাশ আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা স্যালারি শিট প্লাস রেজাল্ট শিট এবং আনুষঙ্গিক কিছু বিষয় আলোচনা করব। আমরা এখানে যে ফিল্ডটা দেখতে পাচ্ছি, আমাদের এই ফিল্ডের মধ্যে এই ফিল্ডটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। দুইটা ভাগের মধ্যে এখানে যেটা আছে, রোমান ভাই এটা কোন কলম বলেন তো? কে কলম? এটা কোন কলম? কে কলম? ওকে। এটা কত নাম্বার রো? 4 নাম্বার রো। এটা কত নাম্বার রো? 8 নাম্বার। ওকে, ঠিক আছে, আপনি মিউট করে ফেলেন। আমাদের মাইক্রোসফট এক্সেল এর ফিল্ডে যদি আমরা কাজ করতে যাই, এই এতটুকু বিষয় আমাদের কমন জানতে হবে। যদি এতটুকু বিষয় আমরা কমন না জানি তাহলে আমাদের কাজ করতে সমস্যা হবে। যাই হোক, আমি এখন স্যালারি শিট করার জন্য আমার উপরে একটা টাইটেল নেম দেই, ইনসার্ট। এখানে টেক্সটে গিয়ে ওয়ার্ডার। প্র্যাকটিক্যাল গুলো আমি ধীরে ধীরে বোঝাবো, আপনারা খেয়াল করুন। আমি এখানে একটা নেম দিচ্ছি, স্যালারি শিট। আমি আগেই বলে নিচ্ছি, যদি আজকের এই স্যালারি শিটের ফর্মুলা গুলো আমরা ভালোভাবে খেয়াল করতে পারি, এর উপর ভিত্তি করে আমরা যে কোনো স্যালারি শিট বানাতে পারবো। এই জন্য আমাদের প্রয়োজন বিশেষভাবে মনোযোগ। এবং আমি যে বিষয়গুলো বলবো ক্লাস শেষে আমি প্রশ্ন করব, আমাকে উত্তর দিতে হবে। আর যেন আপনারা উত্তর দিতে পারেন অবশ্যই সাথে নোট রাখবেন। ওকে, ঠিক আছে। আমরা প্রথমে এখানে একটা স্যালারি শিটের মধ্যে যে বৈশিষ্ট্য থাকে, সিরিয়াল নাম্বার, যে কতজন শ্রমিক একটা কোম্পানিতে কাজ করে বা একটা অফিসে কাজ করে অথবা একটা প্রতিষ্ঠানে কাজ করে, আমি এখানে তাদের সিরিয়াল নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। তারপর যারা কাজ করে, যারা কাজ করে তাদের কি নাম, এটা একটা কমন বিষয়। আমি এখানে তাদের নাম দিয়ে দিচ্ছি, নেম। ওকে। তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম এবং যারা কাজ করে তাদের নাম দিলাম। তারপরে দিব পজিশন, কে কোন পজিশনে কাজ করে। তারপরে হচ্ছে যে যেই পজিশনে কাজ করুক না কেন, মান্থলি শেষে সে কিন্তু একটা স্যালারি পেয়ে থাকে, সেটা হলো বেসিক স্যালারি। তার কত? কারো মাইক্রোফোন কি মিউট করা, অন অন করা আছে নাকি? এটা খেয়াল রাখতে হবে, এগুলো সব সময় খেয়াল রাখতে হবে যেন আমার সময় নষ্ট না হয়। জি, ঠিক আছে। স্যার এখন আপনার ভয়েসটা একটু বাড়ান। ওকে, ওকে, সেটা বলবেন, কোনো প্রবলেম হলে বলবেন। তো আজকে আমরা এখানে
স্যালারি শিট তৈরি করব। আমরা স্যালারি শিটে যে ফর্মুলাগুলো আলোচনা করব, এই প্রত্যেকটা ফর্মুলায় যদি আমরা খেয়াল করতে পারি, তার থেকে আমরা একটা নয়, ১০০ নয়, হাজার, হাজার স্যালারি শিট বানাতে পারবো। আমরা যেভাবে চাই। আমি এখানে প্রত্যেকটা কাজেরই মৌলিক বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। একটু অসুস্থ থাকায় কথা একটু আস্তে বলতেছি, এজন্য দুঃখিত। তো এখন চেষ্টা করব জোরে বলার জন্য। আপনারা খেয়াল করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবেন, আমার প্রিয় ভাই এবং বোনেরা। সমস্যা নেই। এখন এইখানে বেসিক স্যালারি আমি দিলাম, বেসিক স্যালারি দিলাম। বেসিক স্যালারি দেওয়ার পরে একটা বিষয় খেয়াল করুন। এই যে ডি কলামের মধ্যে বেসিক স্যালারির যে লেখাটা, এটা আমাদের ই কলামে চলে এসেছে। আমরা যদিও অনেক সময় অনেক কিছু অনেকজনে জানি, তবুও আমার আলোচনা করা প্রয়োজন। আপনাদের সামনে কোনো কিছু হাইড করা ঠিক না। এখন এই যে বেসিক স্যালারিটা আমার ২ টা কলমের মধ্যে চলে গিয়েছে। যদি কখনো এরকম হয়, সেই ক্ষেত্রে আমাদের যে কার্সরটা রয়েছে, এটা আমরা ডি কলমের উপরে নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছি কিরকম আইকন আছে। হালকা ডান দিকে নিয়ে আসবো। যখন ২ দিকে তীর চিহ্ন আসবে তখন ক্লিক করে ধরে রেখে আমি টান দিয়ে দিব। এখন আমার কলমটা বড় হয়ে যাবে। এখন আমি এইখানে সিরিয়াল নাম্বার দিলাম, নেম দিলাম, পজিশন, বেসিক স্যালারি। তারপর যেটা দিতে পারি হাউস রেন্ট। যদি কখনো কোম্পানি কোনো বাসা ভাড়া দেয় কোনো অফিসকে, তাহলে আমরা হাউস রেন্টটা দিব। না হলে আমরা দিব না। আমি এই বিষয়ে কোনটা দিব না আমি বিস্তারিত শেষে আলোচনা করব। কিন্তু আমাদের যে এখানে ফর্মুলা গুলো রয়েছে, এগুলো আলোচনা করার জন্যে যে বিষয়গুলো এখন দরকার আমি এগুলা নিয়ে আসি। বেসিক স্যালারির পর দিলাম হাউস রেন্ট। হাউস রেন্ট আমি কত পার্সেন্ট দিব? হাউস রেন্ট আমি 25% দিতে পারি, 20% দিতে পারি, কিংবা 30% ও দিতে পারি। আমি দিলাম মূল বেসিকের 25%। যখন আমি 25% দিলাম, তখন দেখা গেল কি আমার আগের মতো কি হয়েছে, এই ই কলমের হাউস রেন্ট লেখাটা এফ কলমে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে আমি উপরে কার্সর নিয়ে যাব, তখন লেফট বাটন ক্লিক করে আমি আবার টান দিয়ে এটাকে বড় করে দিব। ঠিক আছে? এখন হাউস রেন্টের পরে আমি এখানে আরেকটা বিষয় দিতে পারি, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড দেই আমি ইচ্ছা মতো 7.5%। তারপর দিতে পারি ভ্যাট এন্ড ট্যাক্স। তারপর দিতে পারি ডেইলি বোনাস। তারপর দিতে পারি অ্যাডভান্স পেমেন্ট। যদি কেউ চাকরির মাস শেষ হওয়ার আগে অফিস থেকে কোনো অর্থ উত্তোলন করতে চায়। তারপর দিতে পারি টোটাল। এখন দেখা যাবে কি আমাদের লেখাগুলো কেটে গিয়েছে। সেই ক্ষেত্রে একইভাবে আমরা উপরে কার্সর নিয়ে ক্লিক করে করে এখানে ঘরগুলো বাড়িয়ে, এখন এই যে এখানে আমি ভ্যাট এন্ড ট্যাক্স এটা লিখেছি, পার্সেন্ট দিতেও পারি, নাও দিতে পারি। আমি যেহেতু সবগুলো দিয়েছি, এখানেও দিয়ে দিই, ডাবল ক্লিক করে 5% দিয়ে দিলাম। পার্সেন্টটা হলো কোম্পানির তরফ থেকে যে আপনি এত পার্সেন্ট দিবেন। আমরা শিখবো যত পার্সেন্টই হোক না কেন, সেই পার্সেন্টটা দিয়ে কাজটা কিভাবে আমরা সমাপ্ত করব। ঠিক আছে? এই যে গোটা বিষয়টা আমাদের সামনে হয়েছে, আমরা এটাকে একটু কালার করতে পারি। এইখানে টান দিয়ে ধরে রেখে লেখার সাইজটা আমরা একটু বাড়িয়ে দেই। পরিশেষে এখান থেকে আমাদের যে ফিল কালার রয়েছে, একটা কালার যেকোনো আমাদের ইচ্ছে মতো সিলেক্ট করি। আর লেখার কালারটা আমরা হোয়াইট দিয়ে দেই, তাহলে চাকচিক্যময় হয়ে যাবে। যাকে আমরা কোরআনের ভাষায় বুঝি যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত। মানে যেকোনো বিষয়কে চাকচিক্যময় করে ফেলা। যুয়িনা মানে হলো চাকচিক্যময় করে ফেলা। যাই হোক, এখন আমরা এগুলা সাজিয়ে ফেলি আমাদের সুবিধা মতো। চাকচিক্যময় মানে হলো সুন্দর করে ফেলা। ওকে। এখন এখানে যে যতটুকু কাজ করেছি তার একটু ব্যাখ্যায় যাই। সিরিয়াল নাম্বার মানেটা হচ্ছে ক্রমিক নাম্বার। আমরা দিলাম ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তারপর এখানে যত খুশি দিতে পারি। ৮, ৯, ১০, শত, শত, হাজার, হাজার দিতে পারি। কোনো সমস্যা নেই। আর পজিশন হচ্ছে, নেমটা হচ্ছে প্রার্থীদের নাম। আর পজিশন হচ্ছে কে কোন পজিশনে চাকরি করে। বেসিক হচ্ছে সে যেই পজিশনে চাকরি করুক না কেন তার বেসিক স্যালারিটা কত। হাউস রেন্ট হচ্ছে তার স্যালারির উপরে তাকে প্রতি মাসে সে যে তার বাড়ি রেখে, তার জন্মভূমি রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে জব করে, তাকে থাকার জন্য কোম্পানি অথবা সরকারি বা আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান একটা অর্থ দিবে তাকে বাসা নিয়ে থাকা থেকে অফিসের চাকরিটা করার জন্য। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে
তার যেই মূল বেতন তার থেকে কিছু টাকা একটা ফান্ডে জমা রাখা, যেটা সে যখন চাকরি করে চলে আসবে তখন তাকে নগদে অর্থটা প্রদান করা হবে, যেটা সে অবসরে যখন যাবে সে এই টাকাগুলো দিয়ে চলতে পারবে। আর ভ্যাট এন্ড ট্যাক্সটা হচ্ছে কখনো কখনো সরকারকে ট্যাক্স দেওয়া হয়, কোম্পানির লোককে ট্যাক্স দেওয়া হয়, ঠিক এরকম বিষয়। আর ডেইলি বোনাসটা আমি এখানে চেঞ্জ করে ফেলি, আমি এখানে মান্থলি লিখি, মান্থলি বোনাস। মান্থলি বোনাসটা হচ্ছে, ডেইলি বোনাসটা হচ্ছে দৈনিক যে বোনাস দেওয়া হয়, যেহেতু আমরা এই স্যালারি শিটটা মান্থলি করতেছি তাই আমরা মান্থলি বোনাস লিখলাম। আর অ্যাডভান্সটা হচ্ছে কখনো কোনো কর্মচারী চাকরি করতেছে, হঠাৎ দেখা যায় তার একটা সমস্যার কারণে কোম্পানির থেকে অ্যাডভান্স নেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে। আর টোটাল হচ্ছে এই সমুদয় হিসাবগুলো করে সে মাস শেষে কত পাবে, এই হলো বিষয়। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি এখানে, পারভেজ ভাইয়া কি আছেন? জি আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমি এই যে ছোট করে যে আলোচনাটা করলাম আপনি বুঝতে পেরেছেন? জি জি বুঝতে পেরেছি। ওকে। তারপরে ডিডি আর বিটি এটা কি আসলে, একটু আসেন তো দিকে। ডিএইচ আর বিডি এটা কে, নিচেরটা? আচ্ছা ঠিক আছে। জনি রয় আছেন কি? না জনি, সরি জনি। স্যার আছি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এতটুকু বেসিক যে আলোচনাটা করেছি বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি মূল পয়েন্টে এখনই ঢুকবো, এই জন্য জিজ্ঞেস করতেছি। সোহাগ ভাইয়া আপনি আছেন? জি স্যার আছি। আপনি বুঝতে পেরেছেন যতটুকু আলোচনা করেছি? জি স্যার বুঝতে পারছি। ইনশাল্লাহ সামনে যাওয়া যায়, তাই তো? জি স্যার। আমরা শুরু থেকে শুরু করতেছি। ওকে। রোমান ভাইয়া। জি স্যার বুঝতে পারছি, আপনি এগিয়ে মাশাল্লাহ যান। মাশাল্লাহ ইনশাআল্লাহ। মাশাল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিথি রয়। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। ভালো লাগলো বুঝতে পেরেছেন। এবার আমরা ব্যাখ্যায় যাই। আমরা এখানে নাম দিলাম, মামুন দিলাম, মাসুম দিলাম, রনি দিলাম, রোমান দিলাম, কামাল দিলাম, জামাল দিলাম, নাজিম দিলাম, আহ নাজিম, ওকে, নীলি দিলাম, ইলমা দিলাম, শাওন দিলাম। এখন এই যে নামগুলো লিখলাম, আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো নাম লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো নাম লিখতে পারি এবং যে কোনো পজিশনও দিতে পারি। আমরা প্রথমে একটা আমরা আমরা প্রথমে একটা পদবি নিলাম মামুনের, ওনার পদবি নিলাম প্রিন্সিপাল। প্রিন্সিপাল এক্সাম্পল, আমরা যে কোনো পদবি দিতে পারি। এখানে ম্যানেজারও লিখতে পারি, কন্ট্রোলারও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওয়ার্কারও লিখতে পারি। এটা হলো আমাদের কাছে। আমি আপনাদের এমন ভাবে বিষয়টা আলোচনা করব যেন এর উপরে আপনারা যে কোনো স্যালারি শিট তৈরি করতে পারেন। এই জন্য আমার কথাগুলো, পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে। এটা হলো মূল বিষয়। আমরা নাম মামুনের জায়গায় যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিতে পারি। পজিশন প্রিন্সিপালের জায়গায় টিচার দিতে পারি, স্টাফও দিতে পারি। কিন্তু উপর থেকে আমাদের উঁচু পদগুলো দিয়ে আসতে হবে। আর এইখানে দেই ভাইস প্রিন্সিপাল, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ইচ্ছে মতো সবসময় যে পজিশন যে নামে করতে চাই সেভাবে করব, কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি এটাকে রাজু বানিয়ে ফেলি। রাজুকে আমি দিলাম এখানে কি কি পদ দিলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা শুধু টিচার। ওকে। এখন একটা বিষয় এখানে বোঝার বিষয়, কখনো যদি কখনো যদি এক একই পদ একাধিকবার হয়, আমার আমার ফর্মুলাটাও কিন্তু বুঝতে হবে, কিন্তু আমি কি বলতেছি, কখনো যদি একই পদ একাধিকবার হয় অথবা একই অ্যামাউন্ট একাধিকবার হয়, সেই ক্ষেত্রে সেই পদ অথবা অ্যামাউন্টের উপর ক্লিক করে লেফট বাটন ধরে রেখে আমি নিচে টান দিব, দেওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল ডি। আশা করি বুঝতে পেরেছেন। আমি একজনকে প্রশ্ন করি, তিথি রয়কে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে ওকে, পেরেছি। থ্যাংক ইউ। এবার বেসিক স্যালারিটা আমি আমার মতো, আমি এখানে প্রিন্সিপালকে দিলাম ৭০,০০০ টাকা। আমি দিতে পারি ৬০,০০০ টাকা, দিতে পারি ২২,০০০ টাকা, সেটা আমার কাছে। কিন্তু আমি এখানে ফর্মুলা গুলো শিখবো, এটা হলো মূল পয়েন্ট। ভাইস প্রিন্সিপালকে আমি দিতে পারি ৫৮,০০০ টাকা, কোনো সমস্যা নেই। টিচারকে দিতে পারি আমি ৩৫,০০০ টাকা, কোনো সমস্যা নেই। এখন এখানে হচ্ছে এই অঙ্কটা আমাদের প্রত্যেকটা ঘরে বসবে, যেটা আমি
এখানে একজনকে প্রশ্ন করব, আমাকে বলতে হবে, আমি যাকে প্রশ্ন করব সে বলবে। সোহাগ সরকারের দিকে আসেন তো। জি স্যার। আমি এখানে যে অঙ্কটা রয়েছে, আমার ওখানে যে অঙ্কটা রয়েছে, এটা থেকে আমি বের করব বাকি অঙ্কগুলো। এখানে আমার কি করতে হবে? স্যার ওই যে ডান পাশের নিচের কোনায় আমি যে ফর্মুলাটা 4 দিয়ে আলোচনা ভাগ। করেছি সেটা আমাকে বলতে হবে। ওটা তো আমি ওইদিন দেখালামই। এখানে ক্লিক করে ধরে রেখে কি করতে হবে? নিচে, নিচে কি করতে হবে? টান দিতে হবে, ড্রাগ করতে হবে। টানতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর কিবোর্ডে কি চাপতে হবে? কন্ট্রোল। উম, বলতে পারলে স্যার বলে দেন। কন্ট্রোল ভি। আরেকজন বলেন, আপনি মিউট করে ফেলেন। কন্ট্রোল ভি। ভেরি গুড, ভেরি গুড। আমার এই যে ছোট, ছোট নোটগুলো আছে, আমি এইজন্য বলেছি আপনারা সাথে, সাথে ডায়েরি নিয়ে খাতা কলম দিয়ে লিখে ফেলবেন। যাতে আপনাদের এই কমান্ডগুলো ভবিষ্যতে আপনারা ব্যবহার করতে পারেন। কারণ আমরা মানুষ মাত্র ভুল। আমি টিচার, আমি নিজেও ভুল করতে পারি। এটাই স্বাভাবিক। আমি টিচার, আমি ভুল করলাম। আরেকজন হাসলো। এটা হলো অস্বাভাবিক। এটা কোনো গুণ নয়। টিচারও ভুল করবে, ছাত্রও ভুল করবে। আপনার ভুল হওয়াটাই ভাই আমার স্বাভাবিক। আপনারা সবাই মিউট করে রাখেন। আমি যেটা বলতেছি, এইজন্য যেন আমাদের ভুল না হয় চেষ্টা করতে হবে মূল পয়েন্ট গুলো নোট করে ফেলা। যাই হোক, আমি এখন কন্ট্রোল ডি চাপলাম, সরাসরি আমাদের অ্যান্সার গুলো চলে আসলো। এখন হাউস রেন্টের যে বিষয়টা, হাউস রেন্টের যে বিষয়টা আমি এখানে একটু ব্যাখ্যায় যাব। আর এই ব্যাখ্যাটা অবশ্যই প্রত্যেকের খেয়াল করতে হবে, প্লাস নোট করে ফেলতে হবে। আমি এখন যে কথাটা বলবো, স্যালারি শিটের 99% সূত্র বেসিক স্যালারির কলম নাম্বার ও র নাম্বার থেকে বের করতে হয়। আমি কি কথাটা বললাম এটার মানে বুঝতে হবে। আমরা স্যালারি শিটের 99% যদি সূত্র প্রয়োগ করতে চাই, এর রেজাল্ট বের করতে চাই, 100-র মধ্যে 99% সূত্রই স্যালারি শিটের বেসিক স্যালারির কলম নাম্বার আর র নাম্বার থেকে বের হবে। এখন আমরা যদি ব্যাখ্যায় যাই তাহলে দেখা যাবে কি, সমান চিহ্ন বেসিক স্যালারি কলম নাম্বার, তারপরে হচ্ছে র নাম্বার, তারপরে হচ্ছে গুণ চিহ্ন, যত পার্সেন্ট হবে, যত পার্সেন্ট হবে, পার্সেন্টেজ, তারপরে হবে এন্টার। ঠিক আছে। এখন আমি এখানে একজনকে প্রশ্ন করব, পৃথিরয় আসে। জি স্যার। আমি এখানে কি লিখলাম এটা পড়েন তো। ইকুয়াল বেসিক স্যালারি কলাম নাম্বার র নাম্বার ইনটু পার্সেন্টেজ এন্টার। ভেরি গুড। এবার মিউট করে ফেলেন। এটা একটু পানি খেয়ে নি, সরি। এটার মানেটা হলো সকল সূত্রের পূর্বে এটা আমরা জানি ইকুয়াল বসবে, তারপরে হলো বেসিক স্যালারি, বেসিক স্যালারি কলম নাম্বার, তারপরে হচ্ছে র নাম্বার ইনটু চিহ্ন পার্সেন্টেজ এন্টার। এখন আমরা এক্সেল শিটে যাই। এখানে যেটা সকল সূত্রটাকে কি বসবে? ইকুয়াল। বেসিক স্যালারি কলম নাম্বার মানে হচ্ছে এই যে বেসিক স্যালারিটা কোন কলমে আছে, আমি এখানে ডি কলমে আছে, আর র নাম্বার কত এখানে? এটা হলো 9। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার D9 এখানে চলে আসবে। তারপর গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দেওয়ার পরে কত পার্সেন্ট, এখানে 25% দেই, 30% দেই, 20% দেই, যত খুশি তত। এইতটুকু পর্যন্ত আমি লিখে নিলে পরবর্তীতে পার্সেন্টটা দিয়ে দিলে এন্টার চাপলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন এখান থেকে ড্রাগ করে দিব, উপরে ক্লিক করে নিচ পর্যন্ত, কন্ট্রোল ডি। ওকে, হয়ে গিয়েছে। এই যে এই বিষয়টুকু রোমান ভাইকে বুঝতে পেরেছেন? কথা বলেন। জি স্যার। হ্যাঁ, আমার কথা হলো, শুধু শিখালে হবে না, শিখতে হবে। শুধু শিখলে হবে না, বুঝতে হবে। আমি এই জন্য এই প্রশ্নগুলো করি। আপনাদের কি সমস্যা হয় আপনাদের প্রশ্ন করলে? না স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। না স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোহাগ সরকার ভাই আমার, আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। সোহাগ সরকার বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ওকে, ঠিক আছে, সবাই মিউট করে রাখেন। এখন যে বিষয়টা এই যে স্যালারি শিটের, আমি 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 এখানে হাউস রেন্টটা যেভাবে বের করলাম, সেম একইভাবে আমি প্রভিডেন্ট ফান্ডটাও বের করব। কিভাবে? আমি এখানে দেখাই এক্সাম্পল। সমান চিহ্ন বেসিক স্যালারি কলম নাম্বার ও নাম্বার কি ছিল? D9। D9 আমরা দিলাম, তারপরে হচ্ছে গুণ চিহ্ন, কত পার্সেন্ট? 7.5%। আমরা এখানে এন্টার চাপি, এই তো আমাদের অ্যান্সার চলে এসেছে। আমরা ড্রাগ করে দিই পূর্বের ন্যায়, এইভাবে টান দিয়ে কন্ট্রোল ডি প্রেস করি, চলে আসবে। আচ্ছা, এখন এই যে এতটুকু দেখালাম, পরেরটা কি আমরা বের করতে পারবো না? আজিজুল হক পারভেজ,
দ্রুত কথা বলতে হবে। আজিজুল হক পারভেজ শুনতে পাচ্ছেন আমার জি কথা? স্যার, জি স্যার, জি স্যার, ভেরি গুড। শুনতে পাচ্ছি স্যার। পারবেন বের করতে পরেরটা? জি স্যার। যদি বের করতে পারেন তাহলে আমার দেখানো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জনি রয়, আপনি বুঝতে পেরেছেন কিভাবে বের করতে হবে? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। মাশাআল্লাহ, ভেরি গুড। সোহাগ সরকার ভাই আমার বুঝতে পেরেছেন? এখন তার সমস্যা হবে না। জি স্যার, বুঝতে পারছি। মাশাআল্লাহ। রোমান ভাই বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারলে ভালো লাগে। তিথি রয় বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে ওকে, পেরেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার সবাই মিউট করে দেন। এখন এখানে পরের যে সূত্রটা যেহেতু আমরা সবাই বুঝে ফেলেছি, ঠিক একই ভাবে সেম সূত্র, সমান চিহ্ন, বেসিক স্যালারি, কলম নাম্বার, রোল নাম্বার ক্লিক করলেও চলে যাবে। তারপর গুণ চিহ্ন কত পার্সেন্ট, 5% এবং এন্টার, এই দিলাম। এখন কিছুক্ষণ আগে আমরা এইভাবে ক্লিক করে ধরে রেখে নিচে টান দিয়ে কন্ট্রোল ডি প্রেস করে আমরা অ্যান্সার বের করেছিলাম। আরেকটা পদ্ধতি হলো যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, প্রথম অ্যান্সারে লেফট বাটন ক্লিক করে 5 চিহ্ন মোটা আছে ডান দিকের কর্নার নিয়ে আসবো, যখন চিকন হবে ক্লিক করে ধরে রেখে টান দিলেই হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন মান্থলি বোনাস আমরা যাকে যত দিতে চাই আমরা লিখে দিয়ে দিব। আমাদের এখানে সূত্র প্রয়োজন নেই। সূত্র যদি পার্সেন্টেজ আকারে দিতে চাই তাহলে আমরা পারি, কিন্তু আমরা মান্থলি বোনাসটা আমরা লিখে দিব, ঠিক আছে? আর সূত্র হলে প্রথম যেভাবে ছিল সেভাবেই, কিন্তু আমরা লিখে দিব। লেখা হলো আমাদের এখানে নিয়ম। আচ্ছা, এটা আমাদের অফিসে করি। এখন আমরা এখানে মান্থলি বোনাসটা আমরা লিখে দিলাম যে প্রথম জনকে দিব আমি মান্থলি বোনাস 10,000 টাকা, আর পরের জনকে দিব আমি এই 7,800 টাকা, আর পরের জনদের আমি দিব 6,500 টাকা করে, অথবা আমি 6,000 করি। তারপর এখানে ড্রাগ করে দিব, যেহেতু একই অঙ্ক, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি। আর অ্যাডভান্স পেমেন্ট, প্রিন্সিপাল স্যার বড় লোক মানুষ, ভাইস প্রিন্সিপাল বড় লোক মানুষ। এখানে লাস্ট রোমান ভাই কি করলো? ওই রোমান না, কিন্তু যে কোনো রোমান, আপনি আবার রাগ করবেন না। যে কোনো কোম্পানির একটা ছেলে এখানে কি করলো, যে স্যার আমি একটা সমস্যা হয়ে গেল আমার পরিবারে, আমাকে প্লিজ 15,000 টাকা ধার দেন, পরে স্যালারি যখন হবে তখন ওখান থেকে রেখে দিয়েন। তাই এখানে সে 15,000 টাকা নিল। 15,000 টাকা নেওয়ার পরে আরেকজন বলতে, স্যার আমারও বাসায় সমস্যা, আমাকেও একটু প্লিজ 15,000 টাকা ধার দেন, যখন টাকাটা আসবে তখন আবার আপনি রেখে দিয়েন। ঠিক আছে? বোঝানোর জন্য যে অ্যাডভান্সটা নিলে কি হবে, না নিলে কি হবে। টোটাল টোটালটা হচ্ছে কিভাবে, সমান চিহ্ন, টোটালটা হচ্ছে প্রথমে ইকুয়াল, তারপরে বেসিক স্যালারি, কলম নাম্বার, রো নাম্বার ক্লিক করলে চলে আসবে। হাউস রেন্ট ব্যক্তিকে দেওয়া হয় না নেওয়া হয়? তিথি রয় বলেন তো। স্যার, দেওয়া হয় ভেরি গুড। এটা ব্যক্তিকে। এটা এটা হবে প্লাস, হবে E2। রোমান ভাই, প্রভিডেন্ট ফান্ড ব্যক্তিকে দেওয়া হয় না নেওয়া হয়? রোমান কোথায়? আর কি আছে ওখানে? একজন ওই যে কি জানি নাম মনে হচ্ছে না। আচ্ছা, তিথি রয়, আপনি কি প্রশ্ন করি? তিথি রয়, জি স্যার, আপনি বলেন। বলেন, আপনি বলেন তো প্রভিডেন্ট ফান্ড ব্যক্তিকে দেওয়া হয় না নেওয়া হয়? স্যার, নেওয়া হয়। নেওয়া হয়। ভেরি গুড। মাইনাস F2 এর মানেটা কি? যেটা কোম্পানির কর্মচারীকে দেওয়া হবে সেটা হবে প্লাস, যেটা নেওয়া হবে সেটা হবে মাইনাস। আপনারা কখনোই এই যে লাইনে এসে অন্য কাজ করবেন না বা চলে যাবেন না। সবসময় ক্লাসটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করবেন। কারণ আমি এখন যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো আবার একদম সিম্পল ক্লাস, একদম নরমাল। কিছুদিন পরে আরো যে ক্লাসগুলো ঢুকবো ওগুলো হচ্ছে আরো হার্ড। বিশেষ করে আজকে শেষের দিকে যেগুলো ঢুকবো এগুলো অনেক হার্ড। কালকে আপনাদের ক্লাসের দিন যাবে আরো হার্ডলি টপিক চলে আসবে। এইজন্য শুরুর নরমাল গুলো না বুঝতে পারলে শেষের গুলো আপনার জন্য একদম বোঝা হয়ে দাঁড়াবে। এইজন্য আপনারা ভিডিও অন করে চলে যাবেন না, আপনারা লাইনে থাকবেন। ভ্যাট এন্ড ট্যাক্স ব্যক্তিকে দেওয়া হয় না নেওয়া হয়? নেওয়া হয়। নেওয়া হয়। কারণ একটা ট্যাক্স সে কোম্পানিকে দেয়। তিথি রয়কে অনেক ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দিচ্ছে। মান্থলি বোনাস ব্যক্তিকে কি করা হয়? দেওয়া হয়। দেওয়া হয়। অ্যাডভান্স পেমেন্টটা কি করা হবে বলেন তো? তাকে কি আবার দেওয়া হবে না তার কাছে কেটে রাখা হবে? কেটে রাখা হবে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার সবাই মিউট করে দেন। এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমি অ্যাডভান্স পেমেন্টটা মাইনাস করে দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার টোটালি অ্যান্সার চলে আসবে। এখন এখানে ড্রাগ করে দেই, এই টোটাল অ্যান্সার চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যক্তির টোটাল স্যালারি হবে 88,750 টাকা। দ্বিতীয় ব্যক্তিটা আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় হলো এখানে, যেটা আমি মানে দেখানোর বিষয়, আমরা দেখতেছি প্রত্যেকটা টিচার বেতন পাচ্ছে 45,375 টাকা। শুধু দুইজন টিচার পাচ্ছে 30,375, 30,375। কেন পাচ্ছে? তারা মান্থলি যেই স্যালারিটা হওয়ার কথা ছিল সেই স্যালারিটা হওয়ার আগেই 15,000 টাকা অফিস থেকে নিয়েছিল, তাই এটা মাইনাস হয়ে গিয়েছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন এখানে আজিজুল হক পারভেজ বুঝতে পেরেছেন?
স্যার বুঝতে পেরেছি। মার্শাল্লাহ, আরেকজনকে প্রশ্ন করব। রোমান ভাই কোথায় আপনি? আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন পরবর্তী বিষয়ে যাই। সেলারি শিটটা আমাদের কমপ্লিট হলো। কিন্তু এই সেলারি শিটকে আমরা আরেকটু মডিফাই করব। মানে এটা নিয়ে আরেকটু আলোচনা করব। কখনো দেখা যায়, আমি এখানে বাংলায় এখন একটু কথা বলি। কখনো দেখা যায় যে আমরা একটা অফিস থেকে যাতায়াত ভাড়া পেয়ে থাকি এবং আমরা একটা অফিস থেকে চিকিৎসা ভাতা পেয়ে থাকি। কখনো কিন্তু এরকম হয় যে অফিস থেকে আরো বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। কখনো অফিস থেকে ফোন বিলও দিয়ে থাকে। যে আপনি কাজ করেন, প্রতি মাসে আপনাকে এত টাকা ফোন বিল দেওয়া হলো। সেই ক্ষেত্রে আমি এখানে রোমান ভাইকে কিছু প্রশ্ন করি। রোমান ভাই একটু লাইনে আসেন তো। ধরেন আপনাকে জি আপনার স্যার। অফিস থেকে এক্সট্রা ফোন বিল দিবে প্রতি মাসে। সেটা এখানে যোগ হবে না বিয়োগ হবে? সেলারি শিটের যোগ হবে সাথে? স্যার। ভেরি গুড, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কখনো যদি এরকম হয় যে অন্য একটা কারণে আরো একটা ফান্ড করেছে, কখনো এরকম হয় যে আমরা প্রতি মাসে আমরা একটা ফান্ড করলাম, এটা এখানে সেলারি থেকে আমরা কিছু টাকা জমিয়ে রাখবো। সেই ক্ষেত্রে ওই টাকাটা কি সেলারি থেকে মাইনাস হবে না সেলারিতে প্লাস হবে? মাইনাস হবে স্যার। ভেরি গুড। ওকে, এখন মিউট করে দেন। এখন আমি বুঝতে পারলাম আপনারা বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে কখনো যদি এরকম হয় যে আমরা ইলেকট্রিক বিল বানাতে চাই এটা থেকে। আমরা তো এখন এতটুকু বুঝতে পেরেছি যে যদি আমাদের কোম্পানি থেকে অতিরিক্ত কোনো চার্জ দেয়, যেটা আমাদের সেলারির সাথে যোগ হবে সেটা হবে প্লাস, যেটা সেলারি থেকে মাইনাস হবে সেটা হবে মাইনাস। আর আমরা এখানে যতগুলা কলম খুশি বাড়াতে পারি, যতগুলা শ্রমিকও খুশি বাড়াতে পারি, বাট ফর্মুলা একই। এখন যদি এখানে আমাদের যে কোনো টাইপের স্যালারি দেওয়া হয়, তিথি রয় আশা করি বানাতে পারবো না? জি স্যার, বানাতে পারবো। ওকে, ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। এখন আমরা এখানে ইলেকট্রিক বিলের একটা ছোট ফর্মুলা আলোচনা করি। ইলেকট্রিক বিলের মধ্যে মনে করি আমরা যে আম একইভাবে আমরা আলোচনা করি যে এখানে সিরিয়াল নাম্বার আছে। অথবা আমি সংক্ষেপে দেই মিটার নাম্বার। এই মিটার নাম্বার আছে। আমি এখানে আমাদের মিটার নাম্বার দিলাম যেকোনো একটা, ওকে। যেকোনো একটা মিটার নাম্বার দিলাম। তারপরে দিলাম আম নেম, গ্রাহক নেম যেটা। আমরা গ্রাহকের নাম দিলাম মিনু। ওকে, ঠিক আছে। এখন তার টোটাল ইউনিট দিলাম সে আজকে এই মাসে, অথবা টোটাল ইউনিটটা আমি পরে দেই। এখানে মাসের নাম লিখি মান্থ অথবা ডেট। হ্যাঁ, অথবা আমরা মাসে দিতে পারি। মান্থলিটা আমরা করি মাস দিয়ে। ধরি আমরা এখন জানুয়ারি। ওকে। আমরা ডেট দিয়েও করতে পারি অথবা মাসের নাম দিয়েও করতে পারি। আর যেহেতু এটা মাস বাই মাস হয়, তারিখটা হয় না, আমরা মাস দিলে সহজ হবে। এখন মনে করি সে জানুয়ারি মাসে সে টোটাল ইউনিট করেছে, খরচ করেছে ১৯৫ ইউনিট। এখন আমি ধরি 1 ইউনিট প্রাইস হচ্ছে, এখানে 1 ইউনিট প্রাইস হচ্ছে মনে করি ৳৭। এখন যদি এখানে টোটাল প্রাইসটা আমরা বের করি, তাহলে এখানে কি করতে হবে তিথিরয়, কি করতে হবে আমার? ১৯৫ সাথে ৭ কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হবে। ভেরি গুড। গুণ করার জন্য আমাদের সেই গুণের ফর্মুলা সমান চিহ্ন, ফার্স্ট কলাম নাম্বার র নাম্বার ক্লিক করলেই চলে আসবে, গুণ চিহ্ন, লাস্ট কলাম নাম্বার র নাম্বার ক্লিক করলেই হবে, তারপর এন্টার। একটু তাড়াতাড়ি করতেছি, কখনো টাইপিং এ বানান মিস্টেক হতে পারে, আপনারা একটু বুঝে নিবেন, হ্যাঁ? তো এখানে তার টোটাল টাকা আসছে ৳১৩৬৫। তো আমরা এখানে যতগুলা মিটার নাম্বার এড করতে পারি, যতগুলো নাম আমাদের এড করতে পারি, যতগুলো মাস আমরা এড করতে পারি, মাসের সাথে সালও আমরা দিতে পারি, টোটাল ইউনিট কতগুলো দিতে পারি, এবং ইউনিট প্রাইস আমরা 7 এর জায়গায় 8 ও দিতে পারি, 6 দিতে পারি, তারপর প্রাইস আমাদের চলে আসবে। মানে মূল বিষয়টা হলো আমাদের বেসিক্যালি যে বিষয়টা, আমরা এখানে যেটা আমরা যুক্ত করতে চাই, যেভাবে করতে চাই আমরা পারবো, কোনো সমস্যা নেই। তারপরে আজকে আরেকটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট শিট। আমরা এখানে ক্লিক করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরেকটা চলে আসবে। তারপর ডাউন অ্যারো দিয়ে আমরা নিচে চলে আসি। একই শিটে আমরা যত খুশি কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন এখানে ক্লিক করে আমরা এখানে শুধু রেজাল্ট দিয়ে দিই। ওকে, ঠিক আছে। রেজাল্ট শিটের মধ্যে আমাদের যে মূল বিষয়গুলো থাকে সেটা হচ্ছে একইভাবে প্রথমে দিতে হবে রোল নাম্বার।
রোল নাম্বার দেওয়ার পর আমি এখানে স্টুডেন্ট দিতে পারি, তারপরে দিতে পারি সাবজেক্ট নেম, যেমন আমরা দেই ম্যাথ, তারপরে দিই বাংলা, তারপরে দেই ইংরেজি। ওকে, এখন তারপরে কি দেওয়া যায় সেটা হলো বিষয়। তারপরে আমরা দিতে পারি টোটাল, তারপরে আমরা দিতে পারি টোটালের পরে দিতে পারি কি ম্যাক্স, তারপরে মিন, তারপরে এভারেজ, তারপরে দিতে পারি গ্রেড, তারপরে পয়েন্ট। ওকে, ঠিক আছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলমগুলো বড় হয়ে গিয়েছে। আমরা এখানে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা করে দেই, ছোট করে দেই। নেমটা একটু বড় লাগবে, আর বাকিগুলো আমার ছোট হলো, সমস্যা না। ওকে, ঠিক আছে। এখন আমরা এখানে ওইখান থেকে আমাদের 10টা নাম আমরা কপি করি, তাহলে আমাদের শর্টকাট কাজ হবে। কন্ট্রোল সি দিয়ে আমি এখানে ব্লক করলাম, প্রথমে এটা এখানে ব্লক করলাম, ব্লক করে কন্ট্রোল সি দিলাম এবং নিচে নেমে আমি এখানে 10টাই নিব কলম, এক র নিব 10টাই, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, আর এখানে ম্যাথে আমি ধরি এখানে কি করব, আমি সিরিয়াল রুল নাম্বার মানে তার রুল নাম্বার দিলাম, নেম মানে তাদের নাম লিখলাম। আর এই যে এখানে সাবজেক্ট নেম গুলো আছে, যেহেতু রেজাল্ট শিট, কে কোন সাবজেক্টে কত পেয়েছে আমরা সেটা লিখবো। প্রথম জনকে দিলাম আমরা এখানে 80, দ্বিতীয় জনকে 70, তারপরে দিলাম 65, এভাবে আমরা সব জায়গায় দিয়ে দিব। সবাইকে পাশ করাবো না, কিছু কিছু স্টুডেন্টকে ফেল করাবো, তাহলে আমরা বুঝতে পারবো যে ফেল করলে কি আসে। যা ইচ্ছা দিতে পারি, এগুলো আনতাম দিতেছি, কিন্তু রেজাল্টটা আমরা বুঝতে পারলেই হবে। ওকে, ঠিক আছে। এখন টোটালের যে সূত্রটা আমরা গত ক্লাসে যে এভারেজ করেছিলাম, তিথি মনে আছে? একটু আসেন তো। তিথি রয় কোথায়? জি স্যার। গত ক্লাসে যে এভারেজটা করেছিলাম আমাদের মনে আছে কি? সরি স্যার, আমি ভুলে গিয়েছি। কার মনে আছে? একজন স্টুডেন্ট, কারো কি মনে আছে? আম, রোমান ভাই, রাকিবুল ইসলাম মনে আছে? রাকিবুল ইসলাম স্যার মনে আছে? ইকুয়াল দেওয়ার পরে এভারেজ ই করবো না? হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল দেওয়ার পর আমরা এভারেজ লিখবো, তারপর তারপরে স্যার এই যে করবো, ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে ঘরগুলো সিলেক্ট করবো। মাশাআল্লাহ, ভেরি গুড, সুন্দর হয়েছে। ওকে, থ্যাংক ইউ। এই যে আমাদের যে বিষয়গুলো আমি যখন কথা বলি, আমরা সাথে সাথে কি করব, টেবিলে রাখা খাতায় আমরা নোট করে নিব সাথে সাথে, তাহলেই আমাদের ক্যালকুলেট হয়ে যাবে স্যার কি বলতেছে। ঠিক আছে, এখন আমরা প্রথমে যেটা রোমান ভাই বলল, আমাদের এইখানে টোটালের যে সূত্রটা, এটা এখানে সামেশন সিস্টেম প্রয়োগ করতে হবে। যদি আমরা সামেশন সিস্টেম প্রয়োগ করি, তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার কলম নেওয়ার মাধ্যমে সব ভিতরের অ্যান্সার গুলো চলে আসবে, যোগফল গুলো চলে আসবে। আমরা প্র্যাকটিক্যালি যাই, আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা এখানে যদি এখন লিখি সমান চিহ্ন SUM সাম, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট কলম নাম্বার মানে কি, প্রথম সংখ্যা 80টা কোন কলমে আছে, সি, আর র হলো 28। এটা আমরা এখানে যদি লিখি C28 তাহলেও হবে, অথবা যদি ক্লিক করি তাহলেও হবে। ক্লিক করে কিভাবে নিয়ে আসে, আমি এখানে যোগ চিহ্ন দিব। এখন এটা হলো সামেশনের যে যোগ চিহ্নটা সেটা, এবং এখানে লাস্ট কলম নাম্বার বলতে লাস্ট সংখ্যাটা যে কলমে আছে 65, এটা হলো ই কলম, আর র হলো 28। আমি এখানে যদি 65 এ ক্লিক করি, অটোমেটিক্যালি কলম রো সেট হয়ে যাবে। তারপরে হলো আমাদের লাস্ট ব্র্যাকেট। এখন রাকিবুল ইসলাম ভাই, জি স্যার। বুঝতে পেরেছেন বিষয়টা? জি স্যার, আমরা যদি এইভাবে স্যার না লিখে সরাসরি মার্ক করি
যে 3টা বা আমার যদি না একাধিক না, এটা নিয়মের বাহিরে। না করি তাহলে তো এটা নিয়মের বাহিরে। ওটা আমরা শর্টকাট যদি কোনো যোগ করতে চাই তাহলে করব। জি স্যার, জি স্যার। আমি এটার একটা ব্যাখ্যা দিয়ে দিই আপনাকে। আপনার এই যে বাসা মনে করেন, আপনার বাসা কথার কথা, আপনার বাসা থেকে আপনার একটা বাজারের দূরত্ব হলো মনে করেন 10 মিনিটের। আপনার আবার ওই বাজারে আরো একটা রাস্তায় যাওয়া যায়, সেখানে দূরত্ব হলো 20 মিনিটের। এখন আমরা কোন রাস্তায় যাব, যেটা 10 মিনিট নাকি যেটা 20 মিনিট? রাকিবুল বলেন। যে অবশ্যই যেটা স্যার 10 মিনিট। যেটা 10 মিনিট, যেন আমাদের সময়টাও বাঁচে, আমাদের শ্রমটাও কম হয়, আমাদের কাজটাও হয়ে যায়। আমরা যদি নিয়মের বাইরে কাজ করি আমরা দেখবো রেজাল্ট পাচ্ছি, কিন্তু কখনো কখনো আমরা এখন যেই পজিশনেই থাকি না কেন, যেমন আমি 2009 সালে প্রাইভেট পড়াইতাম শিক্ষার আলো কোচিং সেন্টারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমি 2016 সালে কম্পিউটার ট্রেনিং সেন্টারে প্রাইভেট পড়াচ্ছি। শত শত পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমার পথ। তারপর ওখান থেকে 2019 সালে আবার চলে গেলাম বাংলাদেশের তৃতীয়তম মাদ্রাসায়, দুর্বাটি আমু কামিল মাদ্রাসায়। এই যে আমার পথ পরিবর্তন হচ্ছে, কাজের স্থান পরিবর্তন হচ্ছে, দায়িত্বর হার বাড়তেছে। এখন এখানে আমার যে সিস্টেমে কাজ করার কথা, কখনো যদি আমি এই পদ্ধতি অবলম্বন না করে কাজ করে, দেখা যাবে আমার কাজের সমস্যা হবে। এটা আমরা এখন বুঝতে পারবো না, যখন আমরা দায়িত্ব নিব তখন বুঝতে পারবো। কখনো কখনো সাধারণ একটা নিয়ম ভঙ্গ করার কারণে রেজাল্টটা যদিও দেখি আমরা হয়, অনেক সময় সেটা আপডেট হয়ে পরিবর্তন হয়ে যায়। আমরা যেটা ওই যে ভাগ করে করে করি, এগুলার নিজস্ব যেই যোগগুলো আছে ছোটখাটো সেগুলা করব। এখন বৃহত্তম স্যালারি শিট যদি আমরা কখনো করি, আজকে ছোট স্যালারি শিট করলাম অনলাইনে, কখনো এরকম হতে পারে আমি লক্ষ লক্ষ স্যালারি শিট করব, টাকার হিসাব করব। কখনো এরকম হতে পারে আমি বোর্ডের রেজাল্ট শিট আমি পাবলিশ করব, যেমন আমি বোর্ডের রেজাল্ট শিট পাবলিশ করে থাকি। তখন সেখানে যদি আমি এই সমস্ত ফর্মুলায় কোনো একটি স্টুডেন্টকে ফেল করিয়ে দেই বা কোনো একটা প্রবলেম হয়, নিয়মের বাইরে কাজ করে, তখন কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি হবে। এই জন্য আমি যে নিয়মগুলো দেখাবো আপনারা এই নিয়মগুলো ফলো করবেন। কেন? আমি এই নিয়মগুলো সরকারিভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গভর্নমেন্ট সার্ভিস থেকে নিয়েছি, যা আপনাদেরকে দিচ্ছি। আমি সহজও করতে পারবো, আরো সহজে করতে পারবো, কিন্তু আপনাদের অনেকগুলো শিক্ষা হাইট হয়ে যাবে। যাই হোক, আমি এখন সামনে যাই। এখানে যারা ছিল তার মধ্যে ছিল সোহাগ সরকার। আমি যতটুকু টাইপ করেছি আপনি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আশা করি বাকিরা বুঝতে পেরেছেন, আর প্রশ্ন করবো না। এখন এখানে এন্টার চাপি, এন্টার চাপলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তারপর এখানে ক্লিক করে নিচে ড্রাগ করে দেই, সকল অ্যান্সার গুলো চলে আসবে। দেখা যাবে আমাদের এখানে 80 আর 65 কত হয় যদি আমরা নর্মালি ক্যালকুলেট করি। এখানে 80 আর 65 হচ্ছে 145, কিন্তু দেখা গেল 215 হয়েছে। 215 কেন হয়েছে? আমরা এই যে এখানে প্রথম কলম নাম্বার ও নাম্বার নিয়েছি এবং সব লাস্ট কলম নাম্বার ও নাম্বার নিয়েছি, এতে করে মাঝখানেরটাও আমাদের এখানে চলে এসেছে। এক্সাম্পল, আমি আরো একটা ব্যাখ্যা বোঝানোর জন্য, উনি যেহেতু বলেছে মার্ক করে স্যার নেওয়া যায় কিনা, এটা কেন নেওয়া যাবে না আমি আরো সুন্দর করে বুঝাই। আমি এখানে আরো কিছু সংখ্যা লিখলাম, যত খুশি তত। ওকে, যত খুশি তত। ওকে, আমরা এই ফর্মুলাটা প্রয়োগ করে এখানে সকল কিছুর অ্যান্সার আমি নিয়ে আসতে পারি। কিভাবে? ওই সামেশন সমান চিহ্ন সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট কলম নাম্বার। ফার্স্ট কলম নাম্বার প্রথম সংখ্যা 3 কোন কলমে আছে? এই কলমে। র হলো 41। তারপর এখানে দিব আমি যোগ চিহ্ন সামেশনের যেটা, এবং লাস্ট কলম নাম্বার রো নাম্বার কত আছে? 668। ক্লিক করলাম, এখন লাস্ট ব্র্যাকেট, তারপরে এন্টার। এই দেখেন আমার টোটাল চলে এসেছে। আমি কিন্তু এই সবগুলো মার্ক করি নাই, তো আমি নিয়মকে ফলো করলাম, প্রথম আর লাস্ট দিলাম, সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। যেটা আমার সহজ সেটা নিতে হবে, যেটা কঠিন সেটা আমার কোনোভাবেই নেওয়া যাবে না। সোহাগ সরকার বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এবার আমি সামনের দিকে যাই, এটা আমি বাদ করে দিই। আমাদের 14 মিনিট ক্লাস চলবে, আর আমরা খেয়াল করি ম্যাক্স এর সূত্র সেম, সমান চিহ্ন, তারপরে হলো ম্যাক্স, তারপরে হলো ফার্স্ট ব্র্যাকেট। ঠিক একই ভাবে ফার্স্ট কলম নাম্বার ও নাম্বার, কলম নাম্বার বলতে 80টা কোন কলমে আছে ক্লিক করলেই চলে আসবে, এবং যোগ চিহ্ন, তারপরে হলো লাস্ট কলম নাম্বার র নাম্বার। লাস্ট বলতে টোটাল না, কিন্তু টোটাল তো এটা আলাদা ফাংশন। সাবজেক্ট কলম নাম্বার যেটা আছে, লাস্ট সাবজেক্ট হলো ইংরেজি, এখানে সে পেয়েছে 65, এটার কলম নাম্বার র নাম্বার। ক্লিক করলেই চলে যাবে এবং লাস্ট ব্র্যাকেট, তারপরে এন্টার। এবার আমি এখানে ড্রাগ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, ঠিক আছে। মিন হলো একই রকম, মিনটা হচ্ছে কি একই রকম, সমান চিহ্ন MIN মিন,
আবার এগেন পূর্বের মতনই ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি বলতেছে আমি সেটা খেয়াল করতে হবে। টোটাল সামের সূত্র, শুধু সামের পরিবর্তে ম্যাক্স লিখলে ম্যাক্স চলে আসবে। টোটাল ম্যাক্সের সূত্র, ম্যাক্সের পরিবর্তে মিন লিখলে আনসার চলে আসবে। এই যে সিস্টেম গুলো একটা থেকে আরেকটা শর্টকাটে বানানো যায়, এগুলো আমাদের ফলো করতে হবে। কিভাবে করতেছি, এখানে আমি ফার্স্ট কলম নাম্বার র নাম্বার যোগ চিহ্ন, লাস্ট কলম নাম্বার র নাম্বার লাস্ট ব্র্যাকেট এন্টার, একইভাবে এখানে ড্রাগ করে দিব আর স্যার হয়ে এটা কি যাবে। যোগ চিহ্ন দিছেন? হ্যাঁ হ্যাঁ, এটা সামেশনের যোগ চিহ্ন। যোগ চিহ্ন দুই ধরনের হয়, আমি এখানে দেখাই। মাঝখানে কলাম এবং রোর হ্যাঁ মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিক করে দেখাই আপনাকে। এই যে এটা কোথায় আছে, এটা আছে এল বাটনের ডান পাশেরটা, শিফট কি চেপে নিতে হবে। ভাই আমার কথা বুঝতে পেরেছেন আপনি? জি স্যার, জি স্যার। ওকে ওকে, এই প্রশ্নটা করা যায়, এটা হলো সূত্রের প্রশ্ন। আবার আমি এখন লেকচার দিচ্ছি, ওই লেকচারটা শেষে যেটা থিওরিক্যাল লেকচার, তারপরে আপনি প্রশ্ন করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা বুঝেন কখন কোন প্রশ্নটা করতে হবে। এই প্রশ্নটা এখন না করলে কিন্তু যোগ চিহ্নটা আপনি বুঝতেন না। এই যোগ চিহ্নটা দুই ধরনের হয় ভাই আমার, আমি দেখাই দিতেছি এক্সেল শিটে। এই যোগ চিহ্নটা দুই ধরনের হয়, এটা হলো একটা আর এটা হলো একটা। এই দুইটা যোগকে কি বলে, একটাকে শুধু প্লাস চিহ্ন বলে, যেটাকে আমরা যোগ হিসাবে ধরে রাখি। আর উপরের যেটা, সেটা হলো সামেশন যোগ চিহ্ন, যেটা সামষ্টিক কোনো অ্যান্সার বের করার জন্য ব্যবহার করা হয়। বাস এতটুকু আমাদের মনে রাখলেই হবে। আর যদি গুণ চিহ্ন আমরা খুঁজতে চাই, ওই অঙ্ক যেটা করেছি স্কুল কলেজে সেটা না, এই এরকম হবে গুণ চিহ্ন। আর ভাগ চিহ্ন হলো এটা, আর বিয়োগ চিহ্ন হলো এটা। এই যে চিহ্নগুলোকে মনে রাখলেই হবে। আর পার্সেন্টেজ হলো এটা। কম্পিউটার টেকনোলজির ভাষায় এটাকে মডুলাস বলা হয়। আমি এগুলোর উপরে, এগুলাকে বলে বলে অপারেটর, এগুলোর উপরে পরবর্তীতে আলোচনা করব। ঠিক আছে, এখন আমি এখানে সামনের দিকে যাই। এভারেজটা হলো সেম সূত্র, এভারেজটা হলো সেম সূত্র। ঠিক ওই পূর্বের ন্যায় আমাদের কাজ করলেই হবে। একইভাবে সামেশনের জায়গায় শুধু এভারেজ লিখে দিব, সমান চিহ্ন AVERAGE, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, ওই যে কলম নাম্বার র নাম্বার, যেটা আমি বারবার বলতেছি, আপনারা মনে রাখলেই হবে। যোগ চিহ্ন কিভাবে দিলাম, এল এর আগে যে বাটনটা আছে শিফট কি চেপে এই দুইটা ফোঁটা দিব, উপর একটা ফোঁটা নিচে একটা ফোঁটা, যাকে আমরা কোলন বলেছি এক কথায়। কিন্তু এখানে কোলন বলা যাবে না, সামেশন যোগ চিহ্ন অথবা কোলন চিহ্ন বলেন ভাই, কোনো সমস্যা নেই, এটা বললেও হবে। ঠিক আছে, এখন এখানে লাস্ট কলম নাম্বার র নাম্বার, সেটা আমরা ক্লিক করলে চলে আসবে, এন্ড লাস্ট ব্র্যাকেট এন্টার দিলাম আর হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এতটুকু আমি সেভ করব। এখন কিভাবে সেভ করব, ফাইলে যাব, সেভ আস, আমি লোকেশন সেট করব, ব্রাউজারে গিয়ে ডেস্কটপ সিলেক্ট করি, অনলাইন ক্লাস টেকনোলজি, তারিখ কত আজকে, 23/6/2026। আমি এখন এখান থেকে বের হয়ে যাই, সেম শিটটা দেখবো আমি আমার এই ডেস্কটপে চলে এসেছে। এই যে এটা, আমি যদি এখানে এখন ক্লিক করি, অটোমেটিক্যালি মাইক্রোসফট এক্সেল শিটটা ওপেন হয়ে যাবে আমার সামনে। এবং এখান থেকে আমরা যে কোনো সময় এর সুবিধা নিতে পারবো। একে বলে নিয়ন্ত্রণ। আমরা আমাদের কোর্সে একটা পড়া পড়েছিলাম যে সাবজেক্টটা কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম। এটা আসলে কি, কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম। আমি এখন একটু বিস্তারিত আলোচনায় যাব। তার আগে আমার আরো 10 থেকে 15 মিনিট লাগবে, আমি নতুন একটা লিংক দিয়ে নেই, এখানে সময় প্রায় শেষ পর্যায়ে। ঠিক আছে, আমি নতুন লিংক দিচ্ছি, তিথি রয়। জি স্যার। ওকে ওকে ওকে। জি স্যার, দেন।
বাবা পরে আসো একটু, চুপ করে বসে থাকতে হবে, সময় লাগে। আসসালামু আলাইকুম। রোমান ভাই কথা বুঝতে পারতেছেন আমার? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আমি ওয়েট করব না, দ্রুত সবার জয়েন হবে। কারণ আমার প্রত্যেকটা সময় অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজ সেট করা থাকে। আচ্ছা ঠিক আছে। আমরা আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছি কি? জি স্যার। জি, ওকে। আমাদের সাবজেক্টে ছিল কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। এই কম্পিউটার ফান্ডামেন্টালটা কি? কম্পিউটার ফান্ডামেন্টালটা আমরা অলরেডি অনেকটা দেখে ফেলেছি প্র্যাকটিক্যাল। এটা হলো কম্পিউটার চালানোর প্রক্রিয়া সম্পর্কে জানা। আমরা আমাদের কম্পিউটারে যেই কাজগুলোকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং যেই কাজগুলো থেকে আমরা বিভিন্ন সুবিধা নিয়ে থাকি, এগুলা কিভাবে নিব? এটা কম্পিউটার ফান্ডামেন্টাল ব্যাখ্যা দিবে। কম্পিউটার ফান্ডামেন্টাল কি? কম্পিউটার ফান্ডামেন্টাল হলো কম্পিউটার চালানোর প্রক্রিয়া সম্পর্কে জানা। যদি আমরা ব্যাখ্যায় যাই, এর মাধ্যমে কম্পিউটার চালু করা, কম্পিউটার নিয়ন্ত্রণ করা। চালু তো আমরা জানি পাওয়ার বাটনের মাধ্যমে চালু করা হয়। আর অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যখন কম্পিউটার পাওয়ার বাটনটা প্রেস করব, তখন ১ থেকে ২ মিনিট ধরে আমরা পাওয়ার বাটনটা চাপ দিব। ১ সেকেন্ডের নিচে না, ১ থেকে ২ সেকেন্ড আমরা পাওয়ার বাটনটা চাপ দিব। ১ সেকেন্ডের নিচে না আর ২ সেকেন্ডের উপরে না। তাহলে আমাদের পাওয়ার বাটনটা ভালো থাকবে। এবং যখন আমরা পাওয়ার বাটনটা চাপ দিব এবং আমাদের কম্পিউটারটা আমাদের সামনে প্রদর্শন হবে, তখন অবশ্যই আমরা ১৯ থেকে ২০ সেকেন্ড দেরি করব। ১৯ থেকে ২০ সেকেন্ড আমরা কেন দেরি করব? এটা কি রাকিবুল ভাই বলতে পারবেন আপনি? রাকিবুল ভাই বলেন তো, আমরা কম্পিউটার স্যার চালু করার সফটওয়্যার গুলা হ্যাঁ। উইন্ডোজ রানিং হওয়ার জন্য। ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এই তো আপনারা বুঝতে পারলে আমার ভালো লাগে। ওকে, মিউট করে দেন। এই যে কম্পিউটারে আমরা কখনো দেখা যায় নিচে আমরা দেখি যে এখানে আমি এআই সফটওয়্যার ইউজ করতেছি। তারপরে আমার এডিটিং সফটওয়্যার আছে, ক্রোম আছে। তারপরে এখানে দেখা যাবে অনেক কিছুই আছে। অ্যাডোবি ফটোশপ আছে। এইভাবে অনেক কিছু আছে, মাল্টিমিডিয়া আছে। এই যে যা কিছু আছে এটা কম্পিউটারের সাথে অ্যাটাচ হতে একটা নির্দিষ্ট সময় নেয়। এইজন্য আমরা ১৯ থেকে ২০ সেকেন্ড দেরি করব। যেমন আমরা কখনো ঘুমিয়ে থাকি, হঠাৎ বলি, "এই তাড়াতাড়ি ওঠো।" তখন আমাদের ভিতরে একটা আতঙ্কিত সৃষ্টি হয়ে যায়। আর যদি বলে, "ভাই একটু ওঠো, বাবা একটু ওঠো", সে আস্তে ধীরে, ধীরে উঠবে। তার শরীরে কোনো নেগেটিভ প্রতিক্রিয়া হবে না। ঠিক কম্পিউটারকেও আমাদের রিল্যাক্স, তারা সে যদি ঘুমিয়ে আছে, তাকে রিল্যাক্সে জাগ্রত হওয়ার জন্য দিতে হবে। এটা হলো চালু করা। তারপরে হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা কি? নিয়ন্ত্রণ হলো আমরা যেকোনো প্রোগ্রামে কাজ করি। আমরা যেকোনো প্রোগ্রামে কাজ করি, হোক সেটা এক্সেলে, হোক সেটা ওয়ার্ডে, হোক সেটা কোনো সফটওয়্যারে কিংবা ইন্টারনেট। এই যেকোনো প্রোগ্রামে কাজ করি, এই কাজটা পরবর্তীতে আমি চাই। যেমন কিছু করে যে কাজটা করেছি, এটা আমি ১০ বছর পরে চাই। ১০ বছর পরে চাই সেটা আমি এই যে এখান থেকে নিতে পারবো। ক্লিক করলেই চলে আসবে। ঠিক আছে? ক্লিক করলেই চলে আসবে। কখনো দেখা যায়, কখনো কি দেখা যায় যে আমি আমার কম্পিউটারের হার্ড ডিস্কে রাখলাম, কম্পিউটারটা তো নষ্ট হয়ে গেছে। এখন ফাইলগুলো সব বাদ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে আমি আমার এখানে যে Google Drive আছে, এই যে এখানে যে Google Drive রয়েছে, এই Google Drive এ রাখবো। এই ডট গুলোতে ক্লিক করে এই যে আমার এখানে ড্রাইভ আছে, আমি এই ড্রাইভে যাব। ড্রাইভে কি এগুলো আমরা সবাই জানি, তবুও একটু আলোচনা করতে হয়। এই যে এখানে নিউতে যাব, নিউতে যাওয়ার পরে এই যে এখানে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, আমরা যা, যা করতে চাই, এই Google Docs কোনো কিছু লিখে সেভ করতে চাই, এখানে যখন আমি আপলোড করব, যেমন একটা আপলোড করে দেখাই, আমি এখানে ফাইল আপলোডে গেলাম। ফাইল আপলোডে যাওয়ার পর আমি ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার গেলে আমি আম কি সেন্টার ভ্যানারেই গেলাম। এখানে আমি আমার এই ভ্যানারটাই রেখে দিলাম। যেটা আমার প্রয়োজন। এইখানে কিন্তু আমার ইয়া হয়ে গেছে। কি বলে? আপলোড হয়ে গেছে। ঠিক আছে? এই এখানে কিন্তু আমার আপলোড হয়ে গেছে। এভাবে আমি আপলোড করে রাখতে পারবো এবং পরবর্তীতে যখন খুশি আমি ওপেন করতে পারবো। কিভাবে? কখনো দেখা যাবে আমার এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেল। আমি যে কারো কম্পিউটার, মোবাইল ডিভাইস দিয়ে আমার Gmail এর ইউজার পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করব, ড্রাইভে যাবো আর চলে আসবে। ঠিক এইরকম ভাবেই। এটাকে বলে নিয়ন্ত্রণ। যে আমি যা কিছু করি সুন্দরভাবে এটা আমি কিভাবে আমি আমার মতো যেকোনো সময় ব্যবহার করতে পারবো। এটা হলো বিষয়। আর হলো বন্ধ করা। বন্ধ করার অনেক ফর্মুলা রয়েছে। আমরা যদি কম্পিউটারটা বন্ধ করতে চাই, এখানে রাইট বাটন রিফ্রেশ দিব। রিফ্রেশ দিয়ে কিবোর্ডের অল্টার ফাংশনাল 4, কিবোর্ডের অল্টার ফাংশনাল 4, এই যে শাটডাউন চলে এসেছে, এখানে কোনো মাউসে ক্লিক করার দরকার নাই। এন্টার দিলেই বন্ধ হয়ে যাবে। আর যদি আর দিয়ে এন্টার দিই রিস্টার্ট হবে। এবং আমরা যদি কিবোর্ড ছাড়া করতে চাই, এখানে গিয়ে
আমরা শাটডাউন করে ফেলতে পারবো। এগুলো নরমালি বিষয় ভাই, আমি বলতেছি জাস্ট একটু বোঝার জন্য। কখনো দেখা যায় যে আমি কম্পিউটারের সিকিউরিটি চাই, আমার এই কম্পিউটার জন্য কেউ কোনোভাবে আমার থেকে নিয়ন্ত্রণ ইয়ে না করতে পারে, আমার থেকে না নিতে পারে, আমার যেন এটা আমার নিজের তরফ থেকে যেন নিয়ন্ত্রণহীন না হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি আমার কম্পিউটারে এখানে সার্চ বক্সে ক্লিক করে, আমি এইখানে আমার সার্চ বক্সে ক্লিক করে CON লিখবো। CON লেখার পর কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমি এখানে এই ইউজার অ্যাকাউন্টে যাব। ইউজার অ্যাকাউন্টে যখন আমি যাব, যাওয়ার পরে আমার যে এই যেখানে ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে বক্সটা এসেছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে চেঞ্জ দ্য পাসওয়ার্ড, এই চেঞ্জ দ্য পাসওয়ার্ডে যাব। এখন আমার যে পাসওয়ার্ডটা আগে ছিল সেটা আমি দিব, যেটা আমি নতুন চাই সেটা আমি 2 বার দিব। 2 বার দিয়ে চেঞ্জে ক্লিক করলেই হয়ে যাবে। বাস এতটুকুই। আমি যা বললাম 2 বার দিয়ে চেঞ্জে ক্লিক করলেই আমাদের হয়ে যাবে। এখানে দিতে হবে আগের পাসওয়ার্ডটা, তারপরে যেটা আমি দিব সেটা 2 বার দিয়ে এই চেঞ্জ পাসওয়ার্ডে দিলেই হয়ে যাবে। কথার কথা, আমার এই কম্পিউটারে কখনো আমি পাসওয়ার্ড দেইনি। সেই ক্ষেত্রে কি করব, এখানে চেঞ্জ পাসওয়ার্ডের জায়গায় ক্রিয়েট পাসওয়ার্ড লেখা থাকবে। ক্রিয়েট পাসওয়ার্ড যখন লেখা থাকবে তখন সেইখানে আমার যে পূর্বের পাসওয়ার্ডটা ছিল সেটা আমার চাবে না, কারেন্ট পাসওয়ার্ড। যার শুধু 2টা ঘর থাকবে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কিন্তু এটা খেয়াল রাখতে হবে আমি যেই পাসওয়ার্ডটা দেই সেটা যেন আমার জানা থাকে। সেই ক্ষেত্রে কি হবে, অন্যজন আমার কম্পিউটার ইউজ করতে পারবে না। এবং আমার এই কম্পিউটারে যদি আমি আমার সিস্টেমটা জানতে চাই তাহলে কিভাবে জানবো? স্টার্টে ক্লিক করব, তারপর এখানে লিখবো CON। একইভাবে এখানে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমি এখানে সিস্টেমে যাব। এই যে এখানে সিস্টেমে যাব। সিস্টেমে গেলে আমার দেখা যাবে এখানে কত জিবি র্যাম আছে, তারপরে বিস্তারিত। যেমন র্যাম আছে আমাদের এখানে 32 জিবি, প্রসেসর হলো 13 জেনারেশন, কোর i5, ইত্যাদি ইত্যাদি যা লেখা আছে আমাদের সামনে, 64 বিট ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এখন এই উপরে দেখা যাচ্ছে আমাদের এখানে স্টোরে হচ্ছে আমার এখানে এসএসডি কার্ড 1000 জিবি, তো 932 জিবি শো করতেছে। যাই হোক, ঠিক এরকম আমরা আমাদের সিস্টেম জানতে চাই আমি কি কনফিগারেশনের ল্যাপটপটা ইউজ করতেছি, কম্পিউটারটা আমরা ইউজ করতেছি। কখন এরকম দেখা যায় অনেকে একটা কম্পিউটার ডিভাইস ইউজ করে, কিন্তু তাতে কতগুলো সফটওয়্যার আছে, কোন সফটওয়্যারটা আমার প্রয়োজন, কোন সফটওয়্যারটা আমার অপ্রয়োজন, এগুলো অনেক সময় আমাদের জানতে সমস্যা হয়। তিথিরা আমার কথা কি বুঝতেছেন আপনি? জি জি স্যার, বুঝতে পেরেছি। আমি আমি কন্টিনিউ করবো তো, ঠিক না? জি স্যার, হ্যাঁ, কন্টিনিউ করেন। হ্যাঁ, ইনশাল্লাহ বেশিক্ষণ না, ক্লাস চলবে না, 7 থেকে 8 মিনিট। তো যাই হোক, আমি এখানে এখানে যদি কি কি কম্পিউটারে সফটওয়্যার আছে যদি এগুলো আমি জানতে চাই, আমি এখানে প্রোগ্রামস এন্ড ফিচারে যাব। প্রোগ্রাম এন্ড ফিচারে গেলে আমার দেখা যাবে যত সফটওয়্যার আমার কম্পিউটারে আমি ইউজ করি সবগুলো চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা সফটওয়্যার আমি আমার নিজস্ব প্রয়োজনে সেটআপ দিয়েছি। আমি আমার কম্পিউটারে নিয়ন্ত্রণ করার জন্য, বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করার জন্য সেটআপ দিয়েছি। এখন এক্সাম্পল, আমি এখানে একটা বিষয় আপনাদেরকে দেখাই। কখনো দেখা যেমন আমি যদি আমার এই ভিডিওটা প্লে করি, এটাই আমি যদি প্লে করি, আপনি একটু খেয়াল করবেন। এখন যদি এটা প্লে করি তাহলে রাইট বাটন ওপেন উইথ বিএলসি, রাইট বাটন ওপেন উইথ বিএলসি মিডিয়া প্লেয়ার। এই যে এখানে কিন্তু এটা এখন চলে এসেছে। আমি আবার দেখাচ্ছি, কিছুক্ষণ পরে এটা আসবে না। কেন আসবে না সেটা আমি এখনই বলবো। যদি এটা প্লে করি রাইট বাটন ওপেন উইথ বিএলসি, এটা এখন আসছে। কেন আসছে? এখানে বিএলসি মিডিয়া প্লেয়ারটা সেটআপ দেওয়া আছে। আপনি এখন আমি যে ব্যাখ্যাটা দিব, এই ব্যাখ্যাটা যদি আপনি খেয়াল করতে পারেন, কম্পিউটারে কি কি সফটওয়্যার আছে, এখান থেকে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, যেটা প্রয়োজন না সেটা কিভাবে সরাবো, যেটা প্রয়োজন সেটা কিভাবে অ্যাড করব, আপনি বুঝতে পারবেন। এজন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনারা খেয়াল করুন। সর্বোচ্চ 8 মিনিট লাগবে আমার টোটাল ক্লাসটা শেষ করতে। খেয়াল করুন, এখানে বিএলসিতে আমি ক্লিক করি, ক্লিক করলে আমার এই ভিডিওটা প্লে হয়ে যাবে। ঠিক এইভাবে প্লে হবে। যখন প্লে হবে আমি এখানে এটা স্টপ করে দিলাম। কিন্তু আমি কিভাবে প্লে করেছি, রাইট বাটন ওপেন উইথ বিএলসি। ঠিক আছে, এখন আমি যদি ওই কন্ট্রোল প্যানেল থেকে আমি এই হ্যাঁ, কন্ট্রোল প্যানেল থেকে আমি এই বিএলসি সফটওয়্যারটাকে আনইনস্টল করে ফেলি, মানে সরিয়ে ফেলি, তাহলে এটা আর প্লে হবে না এই বিএলসি দিয়ে। কিভাবে? রাইট বাটন আনইনস্টল, ইয়েস, নেক্সট, আনইনস্টল। প্রত্যেকটা পার্ট ভালোভাবে বুঝতে হবে। তারপর ফিনিশে দিলাম। এই দেখবেন এখান থেকে বিএলসি চলে গিয়েছে, আর ওখান থেকেও অবশ্যই চলে যাবে, আমার এটা আর প্লে হবে না। রাইট বাটন
ওপেন উইথ এই বিএলসি নেই। এবার আমি প্রশ্ন করি একটু, কারণ এখন আরো জটিল প্রক্রিয়ায় যাব। আচ্ছা, এই রাকিবুল ইসলাম ভাই বুঝতে পেরেছেন? যদিও আমরা জানি এগুলা। জি স্যার, আমার আচ্ছা, ল্যাপটপ আছে তো আমি ওই সুবাদে এগুলা পারি আর কি। এই যে দেখেন আপনারা সবাই জানেন। তাহলে কি আমি যেগুলো নরমাল বিষয়গুলো আলোচনা বাদ দিয়ে দিব? এখন স্যার সবারই তো অ্যাভেলেবল নাই, এখন অনেকেই যদি শিখতে চায় তাহলে তো আলোচনা শেখানো করা দরকার, প্রয়োজন। তাই না? আচ্ছা, শর্ট করে শেষ জি করে স্যার। ফেলি। ওকে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, তবুও শর্ট করে শেষ করে ফেলি। ঠিক একইভাবে আমাদের প্রিন্টার ড্রাইভারটা আমরা সেটআপ দিব। প্রিন্টার ড্রাইভারের যে সিস্টেম গুলো রয়েছে সেটআপ করার, তার একটা ক্লাস ভিডিও আমি আপনাদের ইয়েতে দিয়ে দিব। ওটা খেয়াল করলেও আপনারা আপনাদের কম্পিউটারের সাথে যে কোনো প্রিন্টার ড্রাইভার সেটআপ করতে পারবেন। যাই হোক, এখন আমি আমার এখানে এটা ওপেন করলাম। পরে আসো বাবা। ওপেন করার পর দিস পিসিতে গেলাম। দিস পিসিতে যাওয়ার পর আমার কম্পিউটারে কোথায় সফটওয়্যার আছে মনে নেই, দেখি এখানে আছে কিনা। ওকে, এখানে আছে। এই তো। এখানে যদি সেটআপ করতে চাই, রাইট বাটন, ওপেন, ইয়েস, ওকে, নেক্সট, 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 ইনস্টল। এই যে দিলাম আর হয়ে যাচ্ছে। এভাবেই আমরা দিব। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি কখনো এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু হার্ড নিয়মে সফটওয়্যার সেটআপ করতে চাই, কিছু কিছু বাধা আমাদের সামনে আসবে। সেটা খেয়াল রাখতে হবে। যদি কখনো কিউআর কোড চাই, যেই সফটওয়্যারটা আমরা সেটআপ দিব, সেই সফটওয়্যারের মধ্যেই, সেই ফোল্ডারের মধ্যেই গেলে আমাদের কিউআর কোড লেখা থাকবে, যে কোড একদম টাইপ করে লেখা থাকবে। সেখান থেকে কপি করে করে এক একটা বক্সে ধারাবাহিকভাবে আমরা বসাই দিব এবং নেক্সট দিলেই কাজ হয়ে যাবে। ঠিক এভাবেই। এখন আমি যদি আমার ওই ভিডিওটার মধ্যে প্লে করতে যাই, তাহলে দেখা যাবে এই বিএলসিটা আবার আমাদের চলে আসবে। রাইট বাটন, ওপেন উইথ বিএলসি মিডিয়া প্লেয়ার। এখন দেখবেন এই প্লেয়ারে এটা চলে আসবে এবং এখানে যদি সাউন্ড কমাতে চাই, এখান থেকে কমাবো, এখান থেকে স্টপ করব, এখান থেকে আবার প্লে করব, ঠিক একই ভাবে। যাই হোক, সময় নষ্ট করব না। এগুলা বেসিক্যালি যেগুলো আমরা জানি। যাই হোক, এখন পরিশেষে আমি শর্ট করে কিছু কথা বলি। আমার এখানে স্ক্রিনটা যেটা আছে, এই সাবজেক্টটা, যে পিডিএফটা আছে, 2023 সালের কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেমের যে প্রশ্নটা, রাকিবুল ভাই এটা দেখতে পারতেছেন? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানে যেটা আছে আমাদের, এখানে যেটা আছে, হ্যাঁ, এই প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নতে আমাদের ক বিভাগে আছে 10টি প্রশ্ন, খ বিভাগে আছে 20টি প্রশ্ন এবং গ না, খ বিভাগে আছে 11 থেকে 20, মানে 10টি প্রশ্ন। আর গ বিভাগে আছে 21 থেকে 26 পর্যন্ত, এখানে হলো 6টি প্রশ্ন। এই যে প্রশ্নগুলা, এগুলো আমরা শর্ট করে এখন সমাধান করব। প্রথম প্রশ্ন আমাদের নিচে হলো, কম্পিউটারের স্পিড কাকে বলে? কম্পিউটার প্রতি সেকেন্ডে কত দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে তাকে কম্পিউটার স্পিড বলা হয়। সফটওয়্যারের মেমোরি কাকে বলে? কম্পিউটারে প্রোগ্রাম ও তথ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত মেমোরিকে সফটওয়্যার মেমোরি বলা হয়। তারপরে হচ্ছে ইপি রুম ও ইইপি রুম এর মধ্যে পার্থক্য। প্রথমে ইপি রুম এবং দ্বিতীয়টি হলো ইইপি রুম। এটা আমরা কলম করে লিখবো। প্রথমটি হলো উল্ট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে ডাটা মুছে ফেলা হয়, মানে এইটার মাধ্যমে উল্ট্রা ভায়োলেট রশ্মির সাহায্যে ডাটা মুছে ফেলা হয়। আর দ্বিতীয়টি বৈদ্যুতিক পদ্ধতিতে ডাটা মুছে ফেলা হয়। ঠিক আছে। তারপর প্রথমটি পার্থক্য কি? প্রথমটি হলো সম্পূর্ণ চিপ একসাথে মুছতে হয়, আর দ্বিতীয়টি হলো নির্দিষ্ট অংশ মুছা যায়। প্রথমটি হলো গতি তুলনামূলক কম, দ্বিতীয়টি হলো গতি তুলনামূলক বেশি। এই যে এই সামথিং যে বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা বই ধরে ধরে মুখস্থ করে ফেলবো। আমাদের বইও আছে। আমি প্রশ্নের সমাধানগুলো এই জন্য দিচ্ছি, বিগত সালের প্রশ্ন থেকে সব থেকে বেশিরভাগ কোশ্চেন করা হয়। তারপর এখানে এলসিডি এর পূর্ণরূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপরে হলো চার্জড কাপলড ডিভাইস, সিসিডি কাকে বলে? এটা হচ্ছে আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরকারী ইমেজ সেন্সরকে সিসিডি বলে। তাহলে সিসিডি কাকে বলে? আলোকে বৈদ্যুতিক সংকেতে, যে কোনো আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরকারী ইমেজকে বৈদ্যুতিক যেকোনো বৈদ্যুতিক সংকেতকে, যেকোনো বৈদ্যুতিক সংকেতে, আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরকারী ইমেজ সেন্সরকে
সিসি বলে। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেম কি, যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এখন আর করতে চাই না। এসএসডি কার্ড কি? এসএসডি কার্ড হলো ফ্ল্যাশ মেমোরি ভিত্তিক একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস, যা দ্রুত তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করা হয়। তারপরে হচ্ছে ডেডলক কাকে বলে? যখন ২ বা ততোধিক প্রসেস একে অপরের জন্য অপেক্ষা করতে করতে কোনো কাজ সম্পাদন করতে পারে না, তখন তাকে ডেডলক বলে। মানে ২ বা ততোধিক প্রসেস একে অপরের জন্য অপেক্ষা করতে করতে কোনো কাজ সম্পাদন করতে পারে না, তাকে ডেডলক বলে। তারপরে হচ্ছে ইনপুট ইউনিটের উদাহরণ, এগুলো আমরা সবাই জানি, এখান থেকে পড়ে নিব। তারপরে হচ্ছে ভার্চুয়াল মেমোরি, হার্ড ডিস্কের একটি অংশকে র্যাম এর বিকল্প হিসেবে ব্যবহার করার পদ্ধতিকে হার্ড ডিস্কের একটি অংশকে র্যামের বিকল্প হিসেবে ব্যবহার করার পদ্ধতিকে ভার্চুয়াল মেমোরি বলে। এগুলো আমরা পড়লেই পারবো, এখানে যা আছে আমরা এগুলো একটু দেখে দেখে ইনশাআল্লাহ তাআলা পড়ে নিব। আমি সম্পূর্ণ পিডিএফটা এখনই আমাদের গ্রুপে দিয়ে দিব, আর সময় নষ্ট করব না, আশা করি আপনারা সবাই পড়তে পারবেন। এখন আপনাদের সাথে ২-১ মিনিট কথা বলেই আমি বিদায় নিচ্ছি। আচ্ছা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ছিলেন। রাকিবুল ইসলাম, জি স্যার। আজকে ক্লাস কেমন লাগলো? স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে, যদিও আমি একটু আজকে লেট করে জয়েন করছি। আচ্ছা, আচ্ছা। আসলে আমি টিচার হিসেবে সবসময় টাইম মেনটেন করে করার চেষ্টা করি। আর সমস্যা থাকতেই পারে, আমারও থাকতে পারে, সমস্যা নেই। তবে পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করবো আমরা যথাসময়ে আসার। তিথি রয় বোন আমার, আজকে ক্লাসটা কেমন লাগলো? স্যার ভালো লেগেছে। যা বলেছি, যদি তার পিডিএফ দিয়ে দেই এবং ভিডিও ক্লাসটাও দিয়ে দেই, বাসায় প্র্যাকটিস করে পারবেন না সবকিছু নিতে? জি স্যার, পারবো। রোমান ভাইয়া, আমার ভাইটা কোথায়? জি আপনি স্যার, বুঝতে ইনশাল্লাহ পারবো, ভালো বলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, আমার সোহাগ ভাই কোথায়? একটু কথা বলি তারপর রেখে দিই সবাই। সোহাগ ভাই মনে হয় ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জাগাবে কে? আচ্ছা ঠিক আছে। জনি আছে? জি স্যার, আছি স্যার। আপনি বুঝতে পেরেছেন ভাই আমার কথাগুলো, ক্লাসগুলো বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বুঝতে আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ, দোয়া চাই। মেহেদি ইসলাম ভাই আমার, বুঝতে পেরেছেন? মেহেদি ইসলাম বুঝতে পেরেছেন? আচ্ছা, কোথাও থাকবেন। আমি রাস্তায় আছি ভাই। ও, যা যা দেখেছেন মোটামুটি বুঝতে পেরেছেন না? ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে আচ্ছা, পেরেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, অনেক ভাই আছে চাকরি করে ব্যস্ত থাকে, স্বাভাবিক, এটা থাকবেই, কোনো সমস্যা নেই। কারণ এখন কর্ম করে খাটাখাটির জীবনই এখন। যাই হোক, তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আর একটা বিষয় আমি এখানে বলে নিচ্ছি, আমি আমাদের এখানে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড এবং ইসলামিক আরবিক ইউনিভার্সিটির অধীনে ২৯টি প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার আইসিটি কন্ট্রোলার হিসেবে সরকারিভাবে নিযুক্ত হয়েছি। এই কিছুদিন পরে হচ্ছে আলেম পরীক্ষা, যার জন্য খুব ব্যস্ততার মধ্যে আছি। আর পাশাপাশি এমনিতে তো আরো কাজ টাজ আছেই। আল্লাহ তাআলা যদি চায় আমি আপনাদের সবসময় কন্টিনিউ করার চেষ্টা করব। আর যদি কখনো শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই তাহলে হয়তো আপনাদের থেকে বিদায় নিতে হবে, কিন্তু আমি চেষ্টা করব সবসময় থাকার। এখন আমি যেন থাকতে পারি আপনাদের পাশে, এটা কি আপনারা চান? জি জি জি, জি স্যার, ইনশাআল্লাহ। অবশ্যই। আচ্ছা, তিথি রয় কথা বলেন। জি স্যার। হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে আমার কথা হলো, আমি যে বিষয়গুলো আপনাদের দেখাই, ভালো একটা যেন রেজাল্ট হয়। বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন। আর বই থেকে যেই বইগুলা কিনেছেন ওই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন। আসলে এগুলা খুব হার্ডলি কোর্স, একটু পড়তে হবে, নয়তো হবে না। আর আমরা যদি জমিয়ে ফেলি লাস্টে পরীক্ষার আগে, তখন কিন্তু অনেক চাপ পড়বে। এজন্য আগে আগে আমরা একটু পড়বো এবং নোট করব। আর অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের হ্যান্ড নোট গুলো আমাকে 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 দ্রুত সময়ে শুক্রবারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন গ্রুপে। রাজি আছেন না সকল ভাইয়েরা হ্যান্ড নোট করে গ্রুপে দেওয়ার? একটু রেসপন্স করি সবাই। জি স্যার। এটা আপনাদের জন্য ভালো হবে। মেহেদি, রাকিবুল, রোমান সবাই রাজি আছি না একটু পড়াশোনা করার? ইনশাআল্লাহ জি স্যার, স্যার। আমরা মা যে স্যার এই যে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছেন, এগুলো নোট করে পাঠাবো। হ্যাঁ, 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 এগুলোই বেশি প্রয়োজন আমার। এগুলো একটু নোট করে পাঠাবেন, যেন আমি বুঝতে পারি আমার এই ভাইটা, আমার এই বোনটা পড়তেছে, লিখতেছে এবং চেষ্টাও করতেছে একটা ভালো রেজাল্ট করার জন্য। আমাকে দেখালে ভালো লাগবে আমার। ঠিক আছে? অন্যান্য বিষয়। ঠিক আছে। জি ওকে, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।